শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেলিওর হবেন, 100% ফেলিওর কল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আপনার কালকে তো অফিস বন্ধ ছিল, আপনারা জানেন এখানে শর্ট সার্কিটে অতিরিক্ত লুট পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এসি গুলো বন্ধ ছিল। দর্শক শ্রোতা, ডক্টর ইউনূসের বিদায় ঘণ্টা বেজে গেছে। সচিবালয়ে কি করে আগুন দেওয়া হলো এবং অফিস বন্ধ ছিল। দর্শক শ্রোতা, এটা ডক্টর ইউনূসের নাকি খেলা। একজন জ্যোতিষী কি কথা বললেন, আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন। দেখার পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আমি আর কথা বাড়াতে চাই না, আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে চলে যাই। চলুন দেখা কিভাবে লাগবে। ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলে? সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা। শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এর সঙ্গে আরো দুটি বিষয় আমরা আলোচনা করব। একটি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের গ্রহগত অবস্থান এবং চারটি মহাবিপদ বা চ্যালেঞ্জিং অবস্থার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস 2025 সালে পড়তে যাচ্ছেন। প্রথমেই আমি শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের, এটি আমার কথা নয়। আমি এখনো এত বড় জ্যোতিষ হইনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এমন একটা কথা বলতে পারি। কথাটি ভারতীয় একজন জ্যোতিষ ইউটিউবে বলেছেন। তার চ্যানেলের নাম আচার্য বাণী। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে শেষ বিদায়ের ঘন্টা বেজে গেছেন কথাটি বলেছেন। আমি খুব মর্মাহত হয়েছি। আমরা সবাই জানি কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলি বাংলাদেশ সম্পর্কে অনেক অপপ্রচার করেছেন। সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসকে নিয়ে অনেক গল্প তৈরি করেছেন। সেগুলি শেষ হওয়ার সাথে সাথেই ভারতীয় জ্যোতিষরা ইউনূস সাহেব সম্পর্কে এমন একটি মন্তব্য করেছেন। আমিও গণনা করি, আমার অনেক প্রেডিকশনই ঠিক হয়েছে। শেখ হাসিনার 24 সাল খারাপ বলেছিলাম, নির্ভুল প্রমাণিত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব 2024 সালে ক্ষমতায় আসবেন বলেছিলাম, এটিও আমার নির্ভুল গণনা ছিল। যা হোক, ভারতের জ্যোতিষরা, ভারতের ঘরে ঘরেই জ্যোতিষরা বসে আছেন, তারা অনেক চর্চা বেশি করেন। আমাদের দেশে জ্যোতিষ চর্চা তেমন একটি সুযোগ নাই। আমি খুব সাহস করি। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেলিওর হবেন, 100% ফেলিওর কল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আপনার কালকে তো অফিস বন্ধ ছিল, আপনারা জানেন এখানে শর্ট সার্কিটে অতিরিক্ত লুট পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এসি গুলো বন্ধ ছিল। তাহলে এখানে আগুনটা ওই ছয়তলার ভিতরে কিভাবে লাগবে। ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলে? হিসাবগুলো তারা পড়ে ফেললো, বাকিগুলো রাখলো যেগুলোর ভিতরে হজবর হলো। আরেকটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক, এই জুলাইয়ের মতো আরেকটা অভ্যুত্থান হবে। ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান, তত যানজট লাগতেই থাকবে, যানজট লাগবেই। ওটা রিজেক্টেড গাড়ি, রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হবে। আগুন লাগানো হয়েছে। আপনার কালকে তো অফিস বন্ধ ছিল, আপনারা জানেন এখানে শর্ট সার্কিটে অতিরিক্ত লুট পাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু এসি গুলো বন্ধ ছিল। তাহলে এখানে আগুনটা ওই ছয়তলার ভিতরে কিভাবে লাগবে। ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলে দিচ্ছি? এগুলো তো জাতির সামনে এগুলো বলতে পারবে না। এটা পরিকল্পনা করে লাগানো হয়েছে এই রিক্সা চালকদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য। এই যে 53 বছরের হিসাব দেখাবে যে আমাদের সচিবালয়ের সব কাগজ পড়ে গেছে, তখন আমরা রিক্সাওয়ালা যে অধিকার বঞ্চিত, আমাদের এই কথা। কেএসআরটিসির বিগত সফলতাগুলো আপনারা দেখেন, যে সফলতাগুলো দেখলে আমরা বুঝবো যে তাদের সক্ষমতাটা কি রয়েছে। বঙ্গবাজারে 50টা ইউনিট কাজ করার পরে একটি দোকানকে তারা রক্ষা করতে পারেনি। সচিবালয়ের যে কয়েকটা ভবন রক্ষা পেয়ে গেছে, এটা তো পরিকল্পনার একটা মাধ্যম মাত্র। যে গুরুত্বপূর্ণ হিসাবগুলো তারা পড়ে ফেললো, বাকিগুলো রাখলো যেগুলোর ভিতরে হজবর হলো, মানে আমরা যে বিপদে পড়বো এই হিসাবগুলো রাখা হয়েছে। কিন্তু রিক্সা চালকদের মৌলিক অধিকার যে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু আজকে পড়ে ফেলা। শেখ হাসিনা চলে যাওয়ার পরও যে সচিবরা আছে, এই সচিবরা আসলে এদেশের ভালোর জন্য তারা সচিব হয় না, তারা গুজা মিলে সচিব হয়েছে এবং আওয়ামী সরকারকে সহযোগিতা করার জন্য তারা সচিব হয়েছে, শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য সচিব হয়েছে। আজকে শেখ হাসিনা নেই, কিন্তু তারা তো ভরাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত হৃদয় ঘুরতেছে। যে কোনো সময় তাদের চাকরি যেতে পারে, তারা অপসারণ হতে পারে এবং মূল্যবান কাগজপত্র থাকতে পারে। এই সমস্ত কিছু অপসারণ করার জন্যই চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে। আরেকটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক, এই জুলাইয়ের মতো আরেকটা অভ্যুত্থান হবে। কারণ মানুষের তখন হুঁশ হবে, তখন ভালো মানুষ নির্বাচন করতে পারে। সমস্ত উপদেষ্টারা একদিকে আর একলা ডক্টর আমাদের ইউনূস স্যার একদিকে। সমস্ত উপদেষ্টারা চাইতেছে দেশটাকে আবার সেই একটা কি হোক, যুদ্ধ হোক, আবার কিছু হোক, আবার সেই সরকার আসুক। সমস্ত উপদেষ্টারা একই নীতি। তারা তো অকেজ মানুষ, বয়স হয়ে গেলে তাদের বল থাকলে বুদ্ধি থাকে, মনের জোর থাকলে বুদ্ধি থাকে। মনের জোর নাই, বুদ্ধি নাই, এরকম ধ্বংস হইতে থাকবে। আজকে সচিবালয় যেটা প্রাণকেন্দ্র আঘাত লাগছে, এর চেয়ে বড় প্রাণকেন্দ্র আগামীতে আঘাত লাগবে। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেলিওর হবেন, 100% ফেলিওর হবেন। এই রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে, কিন্তু আপনার ক্ষমতা থাকবে না, কারণ আপনি তো সব পরিচালনা করতে পারবেন না। পরিচালনা করবো ওই যে উপদেষ্টারা। ওইগুলি কি উপদেষ্টা? একজন মানুষ যখন রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড মানুষদের যদি আপনি সিআর মানে ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান, তত যানজট লাগতেই থাকবে।
যানজট তো লাগবেই, ওটা রিজেক্টেড গাড়ি। রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়। অতএব রিজেক্টেড গাড়ি বাদ দিয়া নতুন গাড়ি আনেন। যারা তাকে বল আছে, মনের বল আছে, যে বল মনে দুর্বল থাকে, যে জাতি মনে দুর্বল থাকে সে জাতি কোনো জ্ঞানে বড় হয় না। না, উপদেষ্টাদের মনের দুর্বলতা আছে, উপদেষ্টাদের মনের দুর্বলতার কারণে জ্ঞানেও তারা দুর্বল। সচিবালয়ে আগুন লাগানোর একমাত্র উদ্দেশ্য হলো হাসিনার বিচারকে স্থগিত করা, বিডিআর হত্যার বিচারকে স্থগিত করা এবং 24-এর গণঅভ্যুত্থানে যারা হামলা চালিয়েছিল ওই সকল খুনিদের সকল তথ্যকে মুছে ফেলার ষড়যন্ত্র। এগুলো কেউ খোঁজ নেয় না। সংস্কার করে কোথায় জানেন? পলিথিন বন্ধ করতে হবে আর গাড়ির হর্ন। আমি বলছি রেদওয়ানের অভিজ্ঞকে ফাজলামি করবেন না। ফাজলামির জন্য এতগুলো মানুষের রক্তের বিনিময়ে আপনাদেরকে সরকারের বাসানো হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছি ভালো হয়ে যান।